প্রায় রোজ দিনই আপনাদেরকে আমি ফিকশনের ফ্লোরে নিয়ে চলে যাই, তবে আজকে জি বাংলার নন ফিকশন ফ্লোরে এসেছি আপনাদেরকে নিয়ে। দেখতেই পাচ্ছেন জি বাংলা রান্নাঘর, এদিকে জি বাংলা দিদি নাম্বার ওয়ান। তবে আজকে দিদি নাম্বার ওয়ানে হঠাৎ কেন? কারণ আজকে দিদি নাম্বার ওয়ানের সিজন 9-এর 1000 এপিসোডের সেলিব্রেশন। চলুন কেমন চলছে সেলিব্রেশন একটুখানি আমরা দেখে নিই। আমার এখন শুধু মানে ভাবতে ইচ্ছে করছে যে কবে প্রথম দিন এসেছিলাম। 9th সিজন, কতগুলো বছর। তো আমাদের একজন বিখ্যাত অভিনেতা একটা কথা বলেছিল, কুশল চক্রবর্তী। আমি খুব শ্রদ্ধা করি কুশলদাকে। কুশলদা বলছেন ইন্ডাস্ট্রি 10 বছর ভাত খাওয়াটাও একটা বড় কথা। তো সেখানে দাঁড়িয়ে একটা অনুষ্ঠান 9th সিজন 1000 পর্ব, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। আর আমাদের মানে পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে মানে ওয়ান অ্যান্ড অনলি অনুষ্ঠান হচ্ছে দিদি নাম্বার ওয়ান। প্রথম যখন তুমি মঞ্চে এসেছিলে দিদি নাম্বার ওয়ানে, কি মেমরি কোথাও কিছু মনে? সব থেকে যেগুলো মনে হয় যে আমরা বন্ধু বান্ধবদের মানে সঙ্গে যখন এসেছি যত এত মজা হয়েছে। জোজোর সঙ্গে আমি এপিসোড করেছি বেশ কয়েকটা, আমার স্ত্রীর সঙ্গেও আমার অনেকগুলো এপিসোড করেছি। এখানে এসে যে হয় না আমরা কাজের বাইরে এত ফান, এত মজা, সেটাই এই অনুষ্ঠানটা আমাদের দিয়েছে। প্লাস আরেকটা জিনিস, দিদি নাম্বার ওয়ানে গান গাওয়ার দৌলতে প্রচুর মানুষ আমাকে গানের অনুরোধ করেছে, বাইরে শোজ এসছে অনেক, সেটাও একটা আমার কাছে বড় পাওয়া। আর দিদি নাম্বার ওয়ানে দিদিদের প্রচুর গল্প নিশ্চয়ই তুমি শুনেছো যখন এপিসোড যেখানে শুট হয়। এমন কোনো গল্প যেটা তোমার চোখে প্রচন্ড এখনো ভীষণ মনে পড়লে চোখ দিয়ে জল? একটা মানুষের গল্প বলি। ভদ্রমহিলার এখন 67-68 ইয়ার্স ওল্ড। ভরা সংসার ছিল, 2 ছেলে, স্বামী, এবং স্বামী খুব রাশভারী স্বামী। সেই স্বামী চলে গিয়েছে এবং ছেলেরা বেশ ব্যস্ত। মোটামুটি ভালোই সম্পর্ক পরিবারের সঙ্গে, ছেলেদের স্ত্রীরা আছে, পুত্রবধূরা আছে, নাতি নাতনি আছে। তবু তিনি তার স্ব ইচ্ছায় দেশের বাড়িতে থাকেন এবং সেই দেশের বাড়িতে থাকে, মাঝে মাঝে তার একাকিত্ব লাগে। কিন্তু তখন তিনি আমাকে বলেন যে আমার দিদি নম্বর ওয়ান দেখার পরে মনে হয় যে আমি যে জীবনটা বেছে নিয়েছি এটা তো নিজে ইচ্ছা করে ভালো থাকার জন্যে। কত মানুষের কত কষ্ট, সেই জন্য একাকিত্ব আমার দূর হয়ে যায়, কারণ অনেকে অনেক কিছু হারিয়েছে পৃথিবীতে। ভদ্রমহিলা আমার সম্পর্কে মা হয়। অনেক 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 এরকম ঘটনা আছে, আমি পার্টিকুলারলি একটা বলতে পারবো না, তবে একটা মজার কথা বলতে পারবো যে দিদি নাম্বার ওয়ানের সেটে যখনই মেলা বসেছে তখনই আমি বিভিন্ন মেয়েদের নাম্বার নিয়ে তাদের কাছ থেকে জিনিসপত্র কেনাকাটা করতে পেরেছি এবং খুব এক্সক্লুসিভ কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পেরেছি, যেরকম ব্যাগ হোক বা গয়না হোক। সেইটা আমার কাছে খুব মজাদার লাগে, যার জন্য আমি বারবার জিজ্ঞেস করি এই তোদের আবার মেলা কবে বসছে রে। সঙ্গে এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান রয়েছেন, মানে আলাদা করে পরিচয় সত্যিই প্রয়োজন নেই। সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে জলজল করছে বাংলা দিদিরা 100-তে 100, 100-তে 1000। দিদি নাম্বার ওয়ান সিজন 9 1000 এপিসোড, আর বুঝতেই পারছেন যে সিজন 9 1000 পর্ব অতিক্রম করে ফেলেছে। দিদি নাম্বার ওয়ানকে নিয়ে আজকে আমরা হই হই করে কিছুক্ষণ একটু আড্ডা দিয়ে ফেলি। মানে কতটা বদলেছে তোমার জীবন এই যে 13খানা এপিসোড, মানে এই 13খানা কি বলে সিজন করে ফেলেছো। কি কি এসছে জীবনে, কি কি মানে লাইফ কতটা হট অ্যান্ড হ্যাপনিং হয়েছে? তার দেখো লাইফ হট অ্যান্ড হ্যাপনিং কতটা হয়েছে আমি জানি না, তবে হ্যাঁ প্রচুর ব্যস্ততা বেড়ে গেছে এবং বেড়ে গেছে বলবো না, অনেক বছর ধরে এটা করতে করতে অভ্যেসও হয়ে গিয়েছে, ব্যস্ততার সাথেই চলতে শুরু করে দিয়েছি। আর এটা বড় পাওয়া, এই ধরো 1000 পর্ব সিজন 9-এর বা ধরো 5000 পর্ব, এটা একটা বিশাল বড় পাওয়া। আমার মনে হয় ঠাকুরের আশীর্বাদ ছাড়া এই পথ অতিক্রম করা যেত না। এবং আমার দিদিরা আমার পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, সেই জন্য ইট ইজ আ লাভলি জার্নি। মানে এত শিখেছি, এত দেখেছি, এত জেনেছি, আর কিছু বোধহয় পাওয়ার নেই লাইফে। 20,000 কন্টেস্টেন্টস এসেছেন গেছেন এবং তাদের মধ্যে থেকে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তোমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে এবং কখনো কখনো ভীষণভাবে চোখের জল বের করে এনেছে। হ্যাঁ, আমি তো প্রায়ই কাঁদি। আমার তো মানে তারা যখন বলছেন, আমি আসলে যখন তাদের কথা শুনি, তাদের সাথে মিশে গিয়ে কথা শুনি এবং তারা যখন তাদের মনের দুঃখের কথা আমাদেরকে বলে
বলতে বলতে তারা চোখের জল ফেলে এবং শুনতে শুনতে আমি চোখের জল ফেলি, কারণ আমার সবসময় মনে হয় তারা যখন এই কথাটা বলছে, নিজেকে যদি আমি ওই জায়গায় রাখতাম বা ওই জায়গায় আমি যদি নিজেকে ধরে রাখি, আমার যদি সাথে এরকম হতো তাহলে কি হতো। তো এটা যখন মানুষ ভাববে তখন মানুষের চোখ দিয়ে সেই জন্য জল এসে যাবে। আর সেই জন্যই হয়তো এই শোটা মানুষের কাছে এতটা পৌঁছতে পারে, কারণ প্রত্যেকের ঘরে তো কিছু না কিছু ঘটনা ঘটে, সবাই তো সুখী নয়, কখনো সেটা হতে পারে না, কখনো সেটা হতে পারে না যে একটা মানুষ 100 ভাগ জীবনে শুধু সুখী আছে, তার জীবনে কোনো দুঃখ নেই। সবাই বলার সুযোগ পায়, কেউ বলার সুযোগ পায় না। যখন যারা সুযোগ পায় তারা দিদি নাম্বার ওয়ানে মঞ্চে আসে, আর যারা সুযোগ পায় না সেগুলো তারা গুমড়ে থাকে নিজের মনের মধ্যে। তো যখন তারা সুযোগ পায় তারা এসে বলে, তখন তাদের কথা শুনে ন্যাচারালি চোখ দিয়ে জল আসে, এবং তখন মনে হয় যে এই মানুষগুলোর যদি জীবনে এত দুঃখ এত কষ্ট, তারপরেও তারা হেসে সেজে গুজে দিদি নাম্বার ওয়ানে মঞ্চে দাঁড়িয়ে আছেন, তাহলে আমার দুঃখ কষ্ট তো কিছুই নয়। আমি তো ব্লেসড, আমি তো ভগবানের অশেষ কৃপা আমার ওপরে যে আমি এইরকম একটা জীবনযাপন করি, এবং আমার সামনে আমার দিদিগুলো এত কষ্ট পাচ্ছে, এত দুঃখ পাচ্ছে। তো তাই প্রতিদিন না শিখেছি গো, 13 বছরে এত শিখেছি যে আজকে যখন আমাকে সবাই প্রশ্নটা করে যে এই যে ও পলিটিক্সে আর রাজনীতিতে আসার পরে সাংসদ হওয়ার পরে এই যে মানুষ তোমাকে এত রকম কথা বলেন, এত ট্রোল করেন, এত কিছু তোমার সম্বন্ধে বলেন, তুমি দিদি কিভাবে নাও? বিশ্বাস করো আমি না কোনো রকমভাবেই নিই না, কারণ দিদিদের দুঃখ কষ্ট দেখার পরে এইটা আমার কাছে হাস্যকর বলে মনে হয় যে আমাকে কে কী বললো, দুটো কথা বললো, কে বললো রচনা চোখের জল ফেলার সময় কাজল লাগিয়ে রয়েছে, রচনা কেন চোখের জল ফেলছে, রচনা অভিনয় করছে, এগুলো আমাকে হাস্যকর মনে হয়। আমার এগুলোকে কোনো এফেক্ট করে না। আমি এখন একদম একটা অন্য মানুষ গো, বিশ্বাস করো। আমাকে কষ্ট দেওয়াটা খুব কঠিন এখন, বুঝতে পারছি যে ভিতরে কষ্ট দেওয়াটা ভীষণ কঠিন। আমাকে কষ্ট দিতে পারবে না কেউ, বিকজ আমি কষ্টটা পেতে 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 দিদিদের কাছ থেকে আমি একদম এখন স্ট্রং লেডি। আচ্ছা, এই যে দিদিরা এত এসছে গেছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে কি নিজের লেবেল লঞ্চ করা, এবং সেটার জন্য কি নিজের আজকে বুটিকানা আজকে অ্যাবসলিউটলি আমার মনে হয়েছে আমার দিদিরা যদি এতগুলো কাজ একসাথে করতে পারে তখন আমি কেন করতে পারবো। তখন অবশ্য আমার কাছে পলিটিক্স ছিল না, এখন পলিটিক্স আমার প্রচুর সময় নিয়ে নিচ্ছে, ওই জন্য হয়তো আমি সেই অর্থে আর আগের মতন ব্যবসাকে সময় দিতে পারছি না। বাট ব্যবসাটা শুরু করার কারণ ছিল সেইটা যে দিদি নাম্বার করার পরেও আবার অনেকটা সময় আসছে, তো আমি ব্যবসা করব। তো ব্যবসা চলছে, এরকম নয় যে বন্ধ করে দিয়েছি, যদি আবার একটুখানি লাইভ একটু কমে গেছে, কারণ লাইভ করার টাইমটা আর পাচ্ছি না, সেটা আমার স্টাফদেরকে দিয়ে এখন করানো হচ্ছে। তো ব্যাস এইভাবেই চলছে আর কি। আর এই যে শুটিং রেগুলার বেসিসে আসছো, এতগুলো এপিসোড শ্যুট হয়ে গেছে, এতগুলো সিজন চলে গেছে, নিজেকে মেন্টালি কোনোভাবে প্রিপেয়ার করতে হয়? রচনা ম্যাজিক করে না, একদমই করতে হয় না, কখনো করিনি। শুরু থেকে আজ অবধি আমি কখনো দিদি নাম্বার ওয়ানকে নিয়ে কোনো মেন্টাল প্রিপারেশন নিইনি, বিকজ নিলেই তোমার সেটা মেকি হয়ে যাবে। কারণ এখানে তো সবটাই ন্যাচারাল হয়, কারণ আমি কোন দিদি আসবে আমি জানি না, কোন দিদি কী কথা বলবেন আমি জানি না, তো সবটাই ন্যাচারাল। তো ন্যাচারাল জায়গায় যদি সেটা একটা আর্টিফিশিয়াল কিছু ঢুকে যায় তখন সেটা ভালো লাগবে না। আর এই যে প্রচুর মানুষজন এখন টেলিভিশনে ফিরছে, অভিনয় আবার বড় পর্দায় ফিরছে, তোমাকে তো পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলা ইন্ডাস্ট্রি তো খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে, অনেকেই বলছেন, আবার কেউ বলছে না স্টেবল আছে। তোমার কখন করবো বলো তো, টাইমটা এখন আমার কাছে। বাংলা ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়িয়ে তোমার কি মনে হয়? দেখো বাংলা, হ্যাঁ না কিন্তু দেখো মানুষ এখন আসলে মোবাইলের যুগ, এখন অনলাইনের যুগ, মানুষ আসলে হাতের মোবাইলে সব কিছু দেখতে ভীষণ পছন্দ করে। সিনেমা হলে গিয়ে তখনই দেখে যখন রিভিউ খুব ভালো হয়, যখন মানুষ জানতে পারে যে এই ছবিটা খুব ভালো, তখন মানুষ নিশ্চয়ই গিয়ে দেখে। হ্যাঁ, পেড রিভিউজ হয়, কিন্তু যেই মানুষগুলো মুখে বলে আজকে বহুরূপী এত মানুষের ভাল লেগেছে, আজকে টেক্কা এত মানুষের ভাল লেগেছে, কিন্তু সেই মানুষগুলো তো মিথ্যা কথা বলছে, যাদের ভালো লেগেছে বলে সেই ছবিগুলো চলছে। এবার তুমি যদি সেরকম ছবি তৈরি করো যেটা মানুষের মনে দাগ কাটবে, মানুষের ভাল লাগবে, তখন মানুষ নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে দেখবে। কেন দেখবে না? আজকে ভুলভুলাইয়া চললো না, আজকে তো হিন্দি ছবিগুলোও চলছে, ভালো ছবিও হলে নিশ্চয়ই ভালো ছবি হবে, কেন হবে না? ডেফিনেটলি হবে। তুমি কি ফিরবে না? তুমি কি পণ করে নিয়েছো? এখন অবধি নয়, আমার ছেলেকে আমি আগে একটা ভালো জায়গায় পাঠিয়ে দিই, তারপর আমি ভাববো সিনেমা করা। ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে নেক্সট ইয়ারে বাইরে চলে যাবে, ও চলে যাওয়ার পরে আমার একটু ফ্রি টাইম হবে। তার ডিরেকশনে কাজ করতে চাইছো? ফিল্ডে না, সেরকম কিছু নয়, আমার ইচ্ছে আছে তো ডেফিনেটলি। দেখো আফটার অল এটা তো সত্যি যে আমি প্রথমে অভিনেত্রী, তারপরে সব কিছু,
স্ক্রিপ্ট পড়া কি চলছে রচনাদি, একটু বলো সেটা। না, স্ক্রিপ্ট পড়া চলছে না, আমি স্ক্রিপ্ট পড়া শুরু করব পরের বছর থেকে, এবং ভালো কাজ করার ইচ্ছা আছে, ওয়েব সিরিজেও কাজ করার ইচ্ছা আছে, ছবি করারও ইচ্ছে আছে। বাট আমি আমার ছেলেকে আগে একটা জায়গায় পাঠাবো, তারপরে আমি আবার কাজে আসব। এবং এই আমার শিল্পী সত্তাটা তো আমি ভুলিনি এখনও। দিদি নাম্বার ওয়ান অনেক পরে, আগে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তারপরে দিদি নাম্বার ওয়ান, তারপরে সাংসদ। তো ন্যাচারালি অভিনয় তো ফিরে আসতেই হবে। বেশ, 2025-এ আমরা তাহলে রচনাদিকে পাচ্ছি বড় পর্দায়। বড় পর্দা না ওটিটি? দুটোই হবে। বেস্ট উইশেস রচনাদি, এগিয়ে যাও গড় করে এরকম ভাবেই, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে।